আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। দেখো, আজকের সেশন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? জীব বৈচিত্র্যের সংরক্ষণ এই অংশ থেকে এবারের পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে। অর্থাৎ এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ বিভিন্ন পার্ট থেকে ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন আসতে পারে এই অংশ থেকে। যেমন ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য আসতে পারে। এছাড়া তোমাদের আসতে পারে জাতীয় উদ্যান এর কাকে বলে এবং বৈশিষ্ট্য ও উদাহরণ আলোচনা করো। এছাড়া সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ এই অংশটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, যেখানে আমাদেরকে একে বিষয়টিকে বোঝাতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এবারের জন্য 3 নম্বরের খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা বলতে পারো সাজেশন স্যার যে এবারের জীববৈচিত্র্যের সংরক্ষণ থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবেই, সেটা পার্থক্য হোক বা কোনো একটি অঞ্চলের বৈশিষ্ট্য ও উদাহরণ। তাই তোমাদেরকে এই অংশটা একটু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এই অংশটা কিন্তু একটু ক্রিটিক্যাল এই পুরো অধ্যায়টার মধ্যে। দেখো কি রয়েছে। প্রথমত রয়েছে জীব বৈচিত্র্যের সংরক্ষণ কাকে বলে। ক্লিয়ার? দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, মানে জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য তাদের রক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। তাই সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার। যতটা পরিমাণে আমরা তাদের কম ব্যবহার করব, ততই এই জীব বৈচিত্র্য বাঁচবে, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যের ব্যবহার করতে পারে। অত্যাধিক পরিমাণে জীব বৈচিত্র্যের ব্যবহার করা যাবে না, এটাই জীব বৈচিত্র্যের সংরক্ষণ। আরও একবার, জীব বৈচিত্র্যের সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু বা সুন্দর রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যের ব্যবহার করতে পারে। ক্লিয়ার? এখন এই জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়। জীব বৈচিত্র্য সংরক্ষণের 2টি প্রধান উপায় হলো, এক ইন সিটু সংরক্ষণ, আরেকটি এক্স সিটু সংরক্ষণ। এখন ইন সিটু সংরক্ষণ কাকে বলে এবং উদাহরণ, আর এক্স সিটু সংরক্ষণ কাকে বলে এবং উদাহরণ আগে আমরা রেডি করে নেব, তারপর ইন সিটুর ভাগগুলো পড়ব, তারপর এক্স সিটুর ভাগগুলো পড়ব। ইন সিটু সংরক্ষণ, ইন মানে কি মধ্যে, মানে নিজস্ব পরিবেশের মধ্যেই সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে। ক্লিয়ার হলো? প্রাকৃতিক বাসস্থানে, মানে তারা যেখানে বসবাস করছে, মানে যে উদ্ভিদ যেখানে রয়েছে সেখানেই তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর যে সমস্ত প্রাণী যেখানে বসবাস করছে তাদের সেখানেই রক্ষণাবেক্ষণ করতে হবে। এটাই হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ। প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। কি বললাম? প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ
নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। ক্লিয়ার? এক্সাম্পল কি কি রয়েছে? প্রথম, জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক। তারপর অভয়ারণ্য, কি? অভয়ারণ্য। আর কি রয়েছে? সংরক্ষিত বন, এছাড়া বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্লিয়ার? কি কি বললাম? জাতীয় উদ্যান হয়ে গেল, অভয়ারণ্য হয়ে গেল, সংরক্ষিত বন হয়ে গেল, আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মাধ্যমে ইনসিটু সংরক্ষণ করা হয়। এখন এই চারটি কাকে বলে? বৈশিষ্ট্য এবং এক্সাম্পল। কি কি বললাম? এই চারটি কাকে বলে পড়তে হবে? বৈশিষ্ট্য পড়তে হবে, তার সঙ্গে এক্সাম্পল পড়তে হবে, মানে সেখানে কোন প্রাণীকে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা একদম চলে যাব এক্সিটুতে, তারপর এই ভিতরগুলো আমরা পড়ব। এক্সিটু দেখো কি রয়েছে? এক্সিটু সংরক্ষণ। এখন এক্সিটু মানে কি? ইনসিটু মানে তারা যেখানে ছিল সেখানেই তাদের রক্ষণাবেক্ষণ। এক্সিটু মানে কি? তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসো এবং কৃত্রিম পরিবেশে তাদের রক্ষণাবেক্ষণ করো বা তাদের বংশ বৃদ্ধিতে সাহায্য করো। যেমন চিড়িয়াখানা। উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। কি বললাম? উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর ক্রায়ো সংরক্ষণ। কি বললাম? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর ক্রায়ো সংরক্ষণ। এই তিনটি হলো উদাহরণ বা এক্সাম্পল। এর বৈশিষ্ট্য পড়ব আর সেখানে কোন কোন প্রাণীকে সংরক্ষণ করা হচ্ছে সেগুলো পড়তে হবে। ইনসিটু মানে কি? তারা যেখানে আছে সেখানেই তাদের সংরক্ষণ করা। এক্সিটু মানে কি? তারা যেখানে আছে সেখান থেকে তাদের তুলে বাইরে নিয়ে এসে, মানে বাইরে নিয়ে এসে মানে কি? জঙ্গল থেকে বাইরে নিয়ে এসে নয়, জঙ্গল থেকে তাদের তুলে তাদের থাকার মতো জায়গা করে দিয়ে তাদের সংরক্ষণ করা, এটাকে আমরা বলছি এক্সিটু। ক্লিয়ার? দেখো, একদম প্রথমে আমরা প্রত্যেকটি অংশ দেখব না, আগে একটুখানি পার্থক্য থেকে কিভাবে আমরা এই তিনটে বিষয় খুব সহজে বুঝতে পারবো সেটাকে দেখে নিই। কী কী রয়েছে? অভয়ারণ্য, তারপর জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন, অর্থাৎ ইন সিটু সংরক্ষণ। দেখো, প্রথমত একটা জিনিস ভালো করে বোঝো, অভয় মানে কি? যেখানে কোনো ভয় নেই, অভয়। তাহলে যে অরণ্যে পশু পাখির কোনো ভয় নেই মানে কি? তারা সেখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে, নির্ভয়ে খাদ্য গ্রহণ করতে পারবে, নির্ভয়ে বংশ বৃদ্ধি করতে পারবে। সেই অরণ্যকে আমরা কি বলবো? অভয়ারণ্য। সহজে লাগলো? আর কোনোদিন ভুলবো? অভয়ারণ্য মানে কি? যেখানে পশু পাখির কোনো ভয় নেই সেই অরণ্যকে আমরা বলবো অভয়ারণ্য। দেখো, যে সংরক্ষিত অরণ্যে বন্য প্রাণী নির্ভয়ে বিচরণ করে মানে ঘোরাফেরা করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে। ক্লিয়ার? মানে বড় হয় এবং বংশ বিস্তার করে, তাকে অভয়ারণ্য বলে।
স্যার একদম জল, কোনো অসুবিধা নেই। এরপর জাতীয় উদ্যান। দেখো জাতীয় মানে কি? জাতীয় মানে হচ্ছে সরকারি, আর সরকারে কে রয়েছে ভারতের? কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যে উদ্যান বা অরণ্য কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে বা নিয়ন্ত্রণের অধীনে, দেখো যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের অধীনে, অভয়ারণ্যের তুলনায় বড়, মানে জাতীয় উদ্যান অভয়ারণ্যর থেকে বড়, যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় অরণ্য বলে। তাহলে কি বললাম? দেখো যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের অধীনে, অভয়ারণ্যর থেকে বড়, এবং যেখানে গাছ কাটা যাবে না, প্রাণী হত্যা করা যাবে না, মাছ ধরা যাবে না, আর বিনা অনুমতিতে প্রবেশ করাও যাবে না, তাকে জাতীয় অরণ্য বলে বা জাতীয় উদ্যান বলে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? সংরক্ষিত বন। দেখো সংরক্ষিত বন মানে কি? এখানে সকলের প্রবেশ নিষেধ, একমাত্র গবেষণার উদ্দেশ্যে এখানে প্রবেশ করা যাবে। ব্যাস, কি বললাম? দেখো রাজ্য সরকারের নিয়ন্ত্রণের অধীনে। দেখো এইটা কেন্দ্রীয় সরকার, এটা রাজ্য, এটাও রাজ্য। ক্লিয়ার? তাহলে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, আর অভয়ারণ্য আর সংরক্ষিত বন এগুলো রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণের অধীনে যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ, মানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমোদিত সাপেক্ষে প্রবেশ করা যায়, মানে গবেষণার কাজে এখানে প্রবেশ করা যায়। ক্লিয়ার? এরপর দেখো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। ক্লিয়ার? সবচেয়ে বড়, আর এটা কি জাতীয় উদ্যানের থেকে ছোট, আর এটাও জাতীয় উদ্যানের থেকে ছোট। এখানে কি রয়েছে? বন দপ্তরের অনুমতি ব্যতি রেখে প্রবেশ নিষিদ্ধ, মানে বন দপ্তরের যারা কার্যরত তারা অনুমতি দিলে প্রবেশ করতে পারবে, আর অনুমতি না দিলে প্রবেশ করতে পারবে না। এখানে পর্যটকদের প্রবেশ ব্যবস্থা আছে, মানে পর্যটকরা এখানে প্রবেশ করতে পারবে, আর এখানে একমাত্র গবেষণার কাজের জন্যই প্রবেশ করা যাবে। আর উদাহরণ, এখানে এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পল আমরা একটু পরে করব। ক্লিয়ার? দেখো অভয়ারণ্য মানে কি? নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে। জাতীয় মানে কি? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের অধীনে, সব থেকে বড়, প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর এখানে সকলের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার কাজে প্রবেশ করা যাবে, তাকে আমরা বলছি সংরক্ষিত বন। আশা করছি এই তিনটি বিষয় তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপর বৈশিষ্ট্য অনেকটা আমাদের ক্লিয়ার হয়েছে, জাস্ট একটু আমরা দেখে নেব, আর আশা করছি যে কোনো পার্থক্য এলে তোমরা লিখতে পারবে। বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা একটু পরে করব, কারণ ওইটা আমাদের 3 নম্বরে কিন্তু আসার চান্স রয়েছে, তাই ওটাকে আমরা একটু আলাদাভাবে করব। এরপর দেখো প্রথমে আমরা কি করব? সংরক্ষিত বনাঞ্চল। একদম আমরা জানি যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের অধীনে যে অরণ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার কাজে প্রবেশ করা যায়, তাকে সংরক্ষিত বন বলে। স্যার বিষয়টা একদম জল। বৈশিষ্ট্য দেখো, একটা জিনিস ভালো করে বোঝো,
এই সংরক্ষিত বনাঞ্চল কোথায় রয়েছে? ভারতবর্ষে। তাই ইন্ডিয়া। এটা কি? একটা বনাঞ্চল অর্থাৎ ফরেস্ট। এবার এই ফরেস্টের নিশ্চয়ই কিছু আইন কানুন থাকবে, সেটাকে আমরা কি বলছি? অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? আইন। তাহলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার বা গাছ কাটা নিষিদ্ধ। তাহলে এখন অনেকেই বলবে স্যার এটাও মনে থাকছে না। দেখো ভালো করে বোঝো যে এই বনভূমিটা কোথায় রয়েছে? ভারতে। তাই ভারতের আইন কানুন তো হবে। এবার এটা কোথায়? একটা বনাঞ্চল। তাই ভারতের বনাঞ্চলের যে আইন কানুন রয়েছে তা দ্বারা প্রাণী শিকার করা আর গাছ কাটা নিষিদ্ধ। সরকারের বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বন দপ্তর, কারণ বন জঙ্গল, তাই বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ব্যাস, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার করা ও গাছ কাটা নিষিদ্ধ। এবং এই যে আইনগুলো রয়েছে এগুলো কারা দেখাশোনা করবে? সেখানকার বনরক্ষীরা, অর্থাৎ সমগ্র এলাকায় বনরক্ষীরা দিবারাত্র পাহারা দেয়। ব্যাস, বৈশিষ্ট্য ক্লিয়ার। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আর দিনরাত্রি এখানে কি করে? বনরক্ষীরা পাহারা দেয়। স্যার ক্লিয়ার। এরপর আসল খেলা তো এখানে, যে এই এক্সাম্পলগুলো আমি কি করে মনে রাখবো, কারণ অনেক কিছু আছে। দেখো, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, তারপর সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, চিড়িয়াখানা, তারপর রয়েছে ক্রায়ো সংরক্ষণ, এছাড়া রয়েছে আরও মানে ধরো ওখানে আমাদের আরেকটা বোটানিক্যাল গার্ডেন। এই সমস্ত কিছুর কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে, তখন বিষয়টা গুলিয়ে যাবে। তাই কিছু কিছু লিঙ্ক আমরা তৈরি করব। দেখো, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর আর চাপড়ামারি, এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের ক্লিয়ার সংরক্ষিত বনাঞ্চল। এছাড়া কি রয়েছে? অসমের কাজিরাঙা আর গুজরাটের গিরি। ক্লিয়ার। এবার বিষয়টা একটু ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, যাদের মুখস্থ হয়ে যায়, যারা মনে রাখতে পারো তাদের জন্য নয়, যারা পারো না তাদের জন্য লিঙ্ক। বৈকুণ্ঠ সংরক্ষিত, কি বললাম? বৈকুণ্ঠ সংরক্ষিত। দেখো, একটা মিল আছে। যখনই পরীক্ষার খাতায় দেখবে না যে বৈকুণ্ঠ, তোমার মাথায় ক্লিক করবে যে সংরক্ষিত। হয়ে গেল সংরক্ষিত বন। এরপর চাপড়ামারি, গিরি আর কাজি একসঙ্গে সংরক্ষণ করি। কি বললাম? চাপড়ামারি, গিরি আর কাজি একসঙ্গে সংরক্ষণ করি। ক্লিয়ার। তাহলে এই চারটে কি হয়ে গেল? সংরক্ষিত বন। চাপড়ামারি কি রয়েছে? হাতি, গাউড়। এই গাউড়টা কি স্যার? এক প্রকার বাইসন। এরপর কি রয়েছে? লেপার্ড। আর কাজিরাঙাতে একশৃঙ্গ গন্ডার আর সম্বার হরিণ। ক্লিয়ার। একটুখানি তোমরা এই অংশটা দেখে নেবে। পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাপড়ামারি, অসমের কাজিরাঙা আর গুজরাটের গিরি, এগুলো হলো সংরক্ষিত বন। এরপর কি রয়েছে? অভয়ারণ্য। দেখো, অভয়ারণ্য মানে কি পড়ে নিয়েছি, যে নির্ভয়ে প্রাণীরা যেখানে চলাফেরা করতে পারবে এবং খাদ্য গ্রহণ করতে পারবে, বৃদ্ধি লাভ করবে এবং বংশ বিস্তার করতে পারবে। ক্লিয়ার। এখন দেখো, যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির কি করা হয়? রক্ষণাবেক্ষণ করা হয় বা তার ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। এখন আমরা বৈশিষ্ট্যটা দেখব। দেখো, যা বলেছি, বন্য প্রাণী যারা অবলুপ্তির পথে,
তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে আর প্রজননে লিপ্ত হতে পারে, মানে বংশ বিস্তার করে। রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এখানে কার নির্দেশে? রাজ্য সরকার, কারণ জাতীয়টা কেন্দ্রীয় আর বাকি দুটো রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, মানে এখানে শিকার করা যাবে না, কোনো পশু পাখিকে মারা যাবে না। ক্লিয়ার? কি রয়েছে এক্সাম্পল দেখো, পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কি বললাম? পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কর্ণাটকের বন্দিপুর, উড়িষ্যার চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি। ক্লিয়ার? এই তিনটি নাম কিন্তু মনে রাখতে হবে, একটু কষ্ট হলেও লিখে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কর্ণাটকের বন্দিপুর আর উড়িষ্যার চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি। ক্লিয়ার? এখন কি কি পাওয়া যায় দেখো, বেথুয়া ডহরি হচ্ছে হরিণ, সজারু আর ঘড়িয়াল। বন্দিপুরে বাঘ, বাইসন আর অ্যান্টিলোপ। এই অ্যান্টিলোপটা কিসের? অবশ্যই পিকচারটা দেখো, তাহলেই বুঝে যাবে। অ্যান্টিলোপ। আর কি রয়েছে স্যার? স্পটেড ডিয়ার। ডিয়ার মানে হরিণ, স্পটেড মানে যে সমস্ত হরিণের গায়ে সাদা 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 স্পট থাকে, তাই আমরা বলছি স্পটেড ডিয়ার। ক্লিয়ার? তাহলে সংরক্ষিত বনাঞ্চল ক্লিয়ার, অভয়ারণ্য ক্লিয়ার। এরপর দেখো, জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত, মানে জাতীয় সংবিধানে থাকা বিভিন্ন আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয়, তাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে। এখন তোমরা আগের সংজ্ঞাটাও লিখতে পারো, যাদের এইটা একটু হার্ড মনে হবে তারা আগেরটা করে নেবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সকল রকম গাছপালা ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয়, তাদের জাতীয় উদ্যান বলে। এখন বৈশিষ্ট্য দেখো, এটি ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ কেন্দ্রীয়, তাই ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিকার সম্পূর্ণ নিষেধ, এখানে শিকার করা যাবে না। আগ্নেয়াস্ত্র মানে বন্দুক, এই সব নিয়ে প্রবেশ করা যাবে না, তবে পর্যটক ভিতরে যেতে পারে। তাহলে কি বললাম? শিকার করা যাবে না, বন্দুক টন্দুক নিয়ে ঢোকা যাবে না, আর কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর পর্যটক ঢুকতে পারে। ক্লিয়ার? এখানের উদাহরণটা একটু তুলনামূলক সহজ, মানে তোমরা জানো এবং পারবে। দেখো, পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান সকলেই প্রায় জানো। গরুমারা, পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান। ক্লিয়ার? এখানে একশৃঙ্গ গন্ডার, গন্ডার, গরুমারায় একশৃঙ্গ গন্ডার আর গাউর। গাউর কি? অবশ্যই তোমরা ছবি দেখো বুঝে যাবে। এছাড়া জলদাপাড়া জাতীয় উদ্যান, কি রয়েছে? জলদাপাড়া, গরুমারা, জলদাপাড়া হয়ে গেল। আর উত্তরাখণ্ডের করবেট অর্থাৎ জিম করবেট ন্যাশনাল পার্ক বা করবেট জাতীয় উদ্যান। ক্লিয়ার? করবেট জাতীয় উদ্যান, যা ভারতের প্রথম জাতীয় উদ্যান। তাহলে যদি এখন প্রশ্ন আসে
ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? করবেট জাতীয় উদ্যান কোথায় আছে? উত্তরাখণ্ড। ক্লিয়ার? এরপর মধ্যপ্রদেশ। দেখো, ভারতের একদম মাঝখানে রয়েছে মধ্যপ্রদেশ। তুমি মাথায় রাখবে, ভারতের মধ্যে রয়েছে কৃষ্ণ আর শিব। কৃষ্ণের আরেকটি নাম কানহা। কি? কানহা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে অনেকে কানহা বলে ডাকে। আর শিব ঠাকুর, শিবপুরী, অর্থাৎ মধ্যপ্রদেশে রয়েছে কানহা এবং শিবপুরী। ক্লিয়ার? কৃষ্ণ এবং শিব, কানহা ও শিবপুরী। এছাড়া সিঙ্গলীলা এক প্রকারের জাতীয় উদ্যান। দেখো, জাতীয় উদ্যানগুলো মনে থাকবে, আর সংরক্ষিত বনটা আমি মনে করিয়ে দিয়েছি, অর্থাৎ বৈকুণ্ঠ সংরক্ষিত, চাপড়ামারি, কাজিরাঙা আর গিরি মনে করিয়ে দিয়েছি। কিন্তু একটুখানি তোমাদেরকে অভয়ারণ্যগুলো করতে হবে। এই জায়গাটা তোমাদের কাজ, কিন্তু বারবার বলছি, এই জায়গাটা তোমরা ভুলে যেতে পারো। অভয়ারণ্যগুলো একটু খাতায় নোট করে মনে রাখবে। এখানটা হয়ে যায় গরুমারা, জলদাপাড়া, জিম করবেট আর কানহা, শিবপুরী আর সিঙ্গলীলা। ক্লিয়ার? এরপর দেখো, গরুমারায় কি রয়েছে? একশৃঙ্গ গন্ডার আর গাউর। সিঙ্গলীলায় কি রয়েছে? রেড পান্ডা আর বার্কিং ডিয়ার আর প্যাঙ্গোলিন। এই প্যাঙ্গোলিনটা কি স্যার? অবশ্যই চিত্র দেখো বুঝে যাবে প্যাঙ্গোলিনটা কি। আর বার্কিং ডিয়ার হচ্ছে ছোট সাইজের হরিণ। ক্লিয়ার? এরপর আমাদের জাতীয় উদ্যান হয়ে গেল, অভয়ারণ্য হয়ে গেল, আর সংরক্ষিত বন হয়ে গেল, এবং এই তিনটের পার্থক্য হয়ে গেছে। এখন পড়ব বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্লিয়ার? এরপর কি রয়েছে? একদম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলাদা করে খাতায় কিন্তু করে রাখবে, অবশ্যই আঁকবে। দেখো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ ইউনেস্কো এর অন্তর্গত ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ MAB এর কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলের গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি? ইউনেস্কোর অন্তর্গত হতে হবে, ইউনেস্কোর অন্তর্গত হতে হবে। ক্লিয়ার? এতটুকু স্যার বুঝে গেছি। যে স্থল এবং জল দুইটি অঞ্চলের বাস্তুতন্ত্র ও সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। আরও একবার, ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। স্যার অনেকটা ক্লিয়ার, একবার পড়লে আমার জল হয়ে যাবে। নেক্সট, এই অংশটা অনেকটা আগেরটার মতোই সেম। দেখো, এই অঞ্চলের জীবকুল স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশেই বৃদ্ধি পাবে এবং প্রজনন করবে। মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
প্রজাতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গবেষণার সুযোগ থাকবে। দেখো, ইন সিটু মানেই কি? স্বাভাবিক আর প্রাকৃতিক পরিবেশ। ক্লিয়ার? এরপর তারা বৃদ্ধি পাবে এবং প্রজনন করবে। মানুষ দ্বারা কোনো ক্ষতি হবে না আর গবেষণার সুযোগ থাকবে। স্যার, বৈশিষ্ট্য জল। উদাহরণ অর্থাৎ এক্সাম্পল, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। একটু আগেই আমরা ভিডিওতে দেখেছি যে সুন্দরবন ইউনেস্কোর আন্ডারে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? এরপর অসমের মানস, উড়িষ্যার সিমলিপাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উড়িষ্যার সিমলিপাল অনেকে ভুলে যায়, বায়োস্ফিয়ার রিজার্ভ। তামিলনাড়ুর নীলগিরি, যা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো তামিলনাড়ুর নীলগিরি। দেখো, একটু শরীরটা খারাপ, অর্থাৎ গলায় একটু সমস্যা রয়েছে, অর্থাৎ কাশি হচ্ছে খুব, তো পড়াতে পড়াতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন, অসমের মানস আর উড়িষ্যার সিমলিপাল, তামিলনাড়ুর নীলগিরি, যা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্লিয়ার হলো? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, মানস বাঘ হাতি, আর সিমলিপালে এশিয়ান হাতি আর গাউর। ক্লিয়ার? এই অংশটা একটু ভালো করে দেখবে। স্বাভাবিক আর প্রাকৃতিক পরিবেশেই বৃদ্ধি পায়, প্রজনন করে, মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না আর গবেষণার সুযোগ থাকে। আর এই অংশটাও একটু দেখবে, কি? ইউনেস্কো এর অন্তর্গত হলে তখন বায়োস্ফিয়ার রিজার্ভ হবে। ক্লিয়ার? এরপর এই আঁকাটা অবশ্যই ভালো করে দেখো, আঁকতে হবে কিন্তু। এই ভিতরের অংশটাকে কি বলা হয়? কোর। কি বলা হয়? কোর অঞ্চল। এখানে কারোর প্রবেশ, মানে সকলের প্রবেশ নিষিদ্ধ, মানে কাউকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। এটি কেন্দ্রীয় অঞ্চল বা আইনগতভাবে সংরক্ষিত, মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। ক্লিয়ার? এরপর বাফার অঞ্চল, এই অঞ্চলটা কি? বাফার। ক্লিয়ার? দেখো, এটি কোর আর বাইরে কি রয়েছে? ট্রানজিশন, এর মাঝে বাফার অঞ্চল রয়েছে। এখানে মানুষ প্রবেশ করতে পারবে কিন্তু অনুমতি নিয়ে, সকলে প্রবেশ করতে পারে না, অনুমতি থাকলে প্রবেশ করতে পারে। ক্লিয়ার? বাফার অঞ্চলে। এরপর কি রয়েছে? বাইরেরটা, একদম বাইরে, এই অংশটা, এই বাইরেরটা, এই বাইরের অংশটা, এটাকে কি বলা হয়? ট্রানজিশন। এটি সবচেয়ে বাইরের অঞ্চল, এখানে স্থানীয় মানুষ বসবাস করতে পারে, এখানে পশুচারণও করতে পারে। ক্লিয়ার? এই তিনটি অঞ্চল কিন্তু পরীক্ষায় আসে। কোর কি, বাফার কি, আর ট্রানজিশন কি। আর বায়োস্ফিয়ার রিজার্ভ এলে তোমরা অবশ্যই উপরের অংশটা তো লিখবে, তার সঙ্গে এটা চিত্রটাও এঁকে পাশে এই অঞ্চলগুলো লিখবে, তাহলে সম্পূর্ণ 3 বা সম্পূর্ণ 5 পেয়ে যাবে। এরপর রয়েছে এক্সিটো সংরক্ষণ। এরপর নেক্সট ভিডিওতে আমরা এক্সিটো সংরক্ষণ সম্পর্কে জানব, এবং আগেরটার থেকে তুলনামূলকভাবে এটা সহজ। ক্লিয়ার? দেখো, একটা ভিডিওর মধ্যে বিভিন্ন টপিক দিয়ে দিলে তোমাদের অসুবিধা হবে,
হয়তো তোমরা এটা বলবে যে স্যার পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে কভার করে দিন, কিন্তু আজ তোমরা পড়ে নেবে, কিন্তু পরবর্তীকালে যারা পড়বে তাদের অসুবিধা হবে। তাই আমি প্রত্যেকটি টপিক একটা করে ভিডিওতে দিচ্ছি। ক্লিয়ার? ইনসিটু কমপ্লিট, এক্সিটু করব, তার সঙ্গে পার্থক্য করে নেব, তারপর পিবিআর, জেএফএম আর বিভিন্ন প্রজাতি অবলুপ্ত কেন হচ্ছে এবং তাদের কিভাবে বাঁচাবো, তাহলেই চ্যাপ্টার শেষ। Welcome to our educational YouTube channel, where learning meets inspiration and where questions find their answers. My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.